ইতিহাস আসলে কেউ বিকৃত করতে পারে কিছু সময়ের জন্য, ভুল ব্যাখ্যা করতে পারে কিছু সময়ের জন্য, কিন্তু ইতিহাস তাতে বদলায় না। বরং যারাই কাজগুলি করেন তারা একটা পর্যায়ে গিয়ে ইতিহাস থেকে হারিয়ে যান। ইতিহাস বদলায় না, ইতিহাস আসলে মানুষ তার প্রয়োজনে বদলায়, এবং এটা যেমন শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ব্যাপারগুলো সেরকমই। যুদ্ধ অথবা স্বাধীনতা বা যে কোনো দেশের ইতিহাস কি বদলে ফেলা সম্ভব? এতবার ইতিহাস বদলেছে, 5 বার খুব সম্ভবত লেখা আমি পড়লাম বাংলাদেশের ইতিহাস বদলেছে। এটা কি করে সম্ভব হয় স্বাধীনতার এই দিনে এসে দাঁড়িয়ে? ইতিহাস তো বদলায় না, ইতিহাসকে যার যার মতো করে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেন, বা ইতিহাসের বর্ণনা যার যার মতো করে দেওয়ার চেষ্টা করেন। এটি তারা অধিকাংশ ক্ষেত্রেই করেন রাজনৈতিক স্বার্থে। তারা মুক্তিযুদ্ধের যে কৃতিত্ব বা মুক্তিযুদ্ধের যে অহংকার, সেই অহংকারকে তাদের দলের কাছে বা যারা এটা পরিবর্তন করেন তাদের কাছে সিংহভাগ কৃতিত্ব নিয়ে যাওয়ার জন্য তারাই পরিবর্তনগুলি আনেন। তারা এমনভাবে মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে শুধু তাদের নেতাই যুদ্ধ করেছেন, অন্য কেউ করে নাই, অথবা তাদের দলই বেশি মুক্তিযুদ্ধের পক্ষে, অন্যরা নয়, অথবা তারাই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বোঝেন কিংবা অন্যরা কেউ বোঝে না। এবং এই প্রক্রিয়াটার ভেতর দিয়ে আসলে ইতিহাস নিয়ে নাড়াচাড়া হয়েছে। ইতিহাসটা আসলে বদলানো যায় না, ইতিহাস বদলাবেও না। কিন্তু যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে ইতিহাসকে ব্যবহৃত হতে হয় ক্ষমতাবানদের হাতে। এবং যে কোনো বৃহৎ এইরকম আন্দোলন, বিপ্লব, যুদ্ধ, সংগ্রামের পরে যারা থাকেন এই সংগ্রামের সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তারা থাকা পর্যন্ত আসলে এই টানাটানিটা চলতে থাকে। কিন্তু যখন একটি নির্ধারিত সময় পার হয়ে যায় ইতিহাসে, যখন একেবারে ইমিডিয়েট সুবিধাভোগীরা এর সঙ্গে থাকেন না, তখন মানুষ গবেষণা করে, ইতিহাসকে খুঁজে বের করে এবং ইতিহাসকে নৈর্ব্যক্তিকভাবে ব্যাখ্যা করে, ইম্পার্শিয়ালি ব্যাখ্যা করে, যেখানে ব্যক্তি স্বার্থ থাকে না, গোষ্ঠী স্বার্থ থাকে না, বরং ইতিহাসকে ইতিহাস হিসেবে আবিষ্কার করা হয়। যেমন ফারাউন যখন বেঁচে ছিলেন, মানে ফারাওরা যখন আর কি, ফারাউন মানে হচ্ছে প্লুরালে, এরা যখন ছিল তাদের শাসক, তারা যখন মিশরের শাসক ছিল, তাদের মহত্ব বর্ণনা না করে কেউ কি সেখানে বসবাস করতে পারতো না। এখন যখন আমরা পিরামিডের সামনে দাঁড়াই, আমরা কিন্তু কিভাবে মামি বানানো হয়েছে সেটা গবেষণা করি, কেন করেছিল সেটা খুঁজে বের করি, এমনকি আমরা সেই সময়ের ভালো মন্দ একেবারেই নৈর্ব্যক্তিক জায়গা থেকে বিচার করি। এটা করতে গিয়ে আমরা তাদের মধ্যে ভালো শাসকও খুঁজে পাই, খারাপ শাসকও খুঁজে পাই, আমরা তাদের মধ্যে লোভীকেও খুঁজে পাই, নির্লোভকেও খুঁজে পাই। আমরা কিন্তু ওই সময় তাদের ধর্ম কি ছিল সেই ধর্মটাকে আবিষ্কার করি নতুন ভাবে। ফলে ইতিহাস আসলে কেউ বিকৃত করতে পারে কিছু সময়ের জন্য, ভুল ব্যাখ্যা করতে পারে কিছু সময়ের জন্য, কিন্তু ইতিহাস তাতে বদলায় না। বরং যারাই কাজগুলি করেন তারা একটা পর্যায়ে গিয়ে ইতিহাস থেকে হারিয়ে যান। ধন্যবাদ আপনাকে। কিন্তু এই ইতিহাসের কথাই আসলে আমরা যখন বলছিলাম, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যে পাঠ্যপুস্তক, যে বই পড়ে বড় হয়, সেই জায়গা থেকে আমরা দেখি যে সরকার বদলালে বইয়ের লেখা বদলে যায়, লেখক বদলে যায়, ধারক বাহক বদলে যায়। সেই জায়গা থেকে এই যে প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আসছে, আমাদের পরে যারা আসবে, অথবা সামনে ভবিষ্যতে বই থেকে আমরা যা শিখবো, কি সত্যি কি মিথ্যে আমরা কিভাবে বুঝবো? আমাদের ইতিহাসের বই না, শুধু আমাদের টেক্সট বুক আসলে যতটা না একাডেমিক, তার চেয়ে বেশি পলিটিক্যাল। এবং বিশেষ করে কিছু কিছু বিষয় বেশি পলিটিক্যাল। যেমন ধরেন ফিজিক্সের বইয়ে পলিটিক্স নাই, কারণ ফিজিক্সের সূত্রগুলা আমরা আবিষ্কার করি নাই, কিংবা ধরেন কেমিস্ট্রিতে নাই, কারণ ওইটা আমরা আবিষ্কার করি নাই। কিন্তু সমাজ, পরিণতি, ইতিহাস, এইসব জায়গাতে, সাহিত্য, এইসব জায়গাতে আমরা অনেক বেশি রাজনীতিকীকরণ করার চেষ্টা করেছি। এবং আমরা কখনো কখনো দাতা সংস্থার কথা শুনেছি, কখনো কখনো বিদেশিদের প্রেসক্রিপশন শুনেছি, এবং সেইভাবে আমরা আমাদের পড়াশোনার বইগুলিকে বদলানোর চেষ্টা করেছি। একটা সময় আমাদের পড়াশোনার বইগুলিকে উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রচারণার পুস্তিকা হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার মনে আছে আমরা যে ইংরেজি সাহিত্যে বইটা পড়লাম, সেটা যখন বদলালো, সেখানে ক্ষুদ্র ঋণ যুক্ত হলো, ব্রেইন ড্রেইন যুক্ত হলো। ব্রেইন ড্রেইন কিংবা ক্ষুদ্র ঋণ এটা সাহিত্যের বই বা ইংরেজি পড়ার বইয়ের মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। এটাকে আলাদাভাবেও পড়ানো যেতে পারে, বা এই ব্যাপারে সচেতনতা পত্রিকার মাধ্যমে তৈরি করা যেতে পারে, অন্যভাবে তৈরি করা যেতে পারে। পাঠ্যপুস্তকে এটা পড়ে আপনাকে পরীক্ষা দিতে হবে, ক্ষুদ্র ঋণ কি জিনিস এটা আপনার জানতে হবে, এটা তো কোনো প্রয়োজনীয়তা ছিল না, এগুলি ঢুকিয়ে দেওয়া হয়। আমি এক সময় একটা উন্নয়ন সংস্থায় কাজ করতাম যারা টিকা দেয়, শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এই টিকাদানকারী সংস্থা মিলে পাঠ্যপুস্তক যারা মানে নিয়ন্ত্রণ করেন বাংলাদেশে, তাদের কাছে গেল, এবং আমিও তাদের সাথে গেলাম। আমি তখন একদম ছোট, আমার বয়স 26-27 বছর বয়স, মাত্র চিকিৎসক হয়েছে। আমি গিয়ে দেখলাম তারা বলছেন এই টিকার কাহিনী বা এই আমরা যেসব কাজ করি এগুলো পাঠ্যপুস্তকে দিয়ে দিতে হবে। পোলিও নির্মূল কর্মকাণ্ড এটাও পাঠ্যপুস্তকে দিতে হবে। তখন আমি খুব ছোট্ট, আমি জিজ্ঞেস করলাম যে পোলিও যখন নির্মূল হয়ে যাবে তখন আমরা কি করব? যেমন বসন্ত নির্মূল হয়ে গিয়েছে, তখন কি এটা পাঠ্যপুস্তকে থাকবে? আমাকে উত্তর দিচ্ছে যে তখন বোঝা যাবে। আমি বললাম যে এখন আপনার পোলিও দূর করা দরকার, সেই জন্য আপনি জোরপূর্বক পোলিও নির্মূল কর্মসূচিকে বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই পোলিও নির্মূল কর্মসূচি বইয়ের বিষয় নয়। বই মানুষের মন তৈরি করবে, বই মানুষের পোলিও নির্মূলের জন্য না।
পোলিও নির্মূল সে বই পড়েছে বলে বুঝতে পারবে যে পোলিও নির্মূল কেন দরকারি। তাহলে তাকে বিজ্ঞান শেখান, তাকে সাহিত্য শেখান, ভাষা শেখান, তারপরে তাকে পোলিওর মেসেজটা দেন, ও বুঝতে পারবে। তো যাই হোক, ওটা ব্যর্থ হয়েছিল। কিন্তু এই কাজগুলি তারা করেছেন এবং করে করে আমাদের পাঠ্যপুস্তক কেমন একটা জায়গায় নিয়ে গেছেন। এই পাঠ্যপুস্তক না পাঠ্যপুস্তক, এটা না মানুষের মনকে গঠন করে, না এটা প্রচার পুস্তিকা, না এটা রাজনৈতিক লিফলেট। এটা আসলে কি হয়েছে এটা আসলে আমরা এখন জানি না। এবং আমার মনে হয় যে নতুন সরকারের উচিত শিক্ষা কার্যক্রমে ঐতিহাসিক যে সত্য বা তথ্য রয়েছে সেগুলো একেবারে নৈর্ব্যক্তিকভাবে দিয়ে দেওয়া উচিত, যাতে করে যার প্রাপ্য যা সেটা ইতিহাসে সেইভাবে তাকে সম্মানটা দেওয়া হয় এবং এই ব্যাপারটিকে মিটিয়ে ফেলা হয়। কারণ এই নিয়ে তর্ক করতে করতে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা হারিয়ে ফেলছি, অথবা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনোযোগ দিতে পারছি না এবং আমাদের ছেলে মেয়েদের মন ভারাক্রান্ত হচ্ছে। আপনি চিন্তা করেন, বড় ভাই শিখেছে একটা, ছোট ভাই শিখছে আরেকটা, একই ঘরের মধ্যে দুই রকম ইতিহাস জানা ছেলে বসে আছে এবং দুইজন ঝগড়া করছে। এই অবস্থাটা আমরা তৈরি করেছি। জি, ধন্যবাদ আপনাকে। তৌফিকুল ইসলাম, আপনার কাছেও আসলে প্রশ্ন একই রকম, যে স্বাধীনতার এত বছর পর আজকে আমরা আনন্দের সাথে এই দিবস উদযাপন করছি, কিন্তু কতখানি স্বাধীন হতে পারলাম সেটা যেমন একটা প্রশ্ন, আবার একই রকম প্রশ্ন যে এই প্রজন্মের সকল তরুণদের কাছে স্বাধীনতা আসলে কেমন, তারা কি চোখে দেখে, মুক্তিযুদ্ধকে কিভাবে দেখে, আপনি ব্যাখ্যা করতে পারেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত সহ আলোচক। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আসলে সত্যিকার অর্থে ইতিহাস বদলায় না, ইতিহাস আসলে মানুষ তার প্রয়োজনে বদলায়, এবং এটা যেমন শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ব্যাপারগুলো সেরকমই। আপনি দেখেন, ধর্মকেও যুগে যুগে ব্যবহার করতে চেয়েছে, এখনো চাচ্ছে, কিন্তু ধর্ম তার নিজের গতিতেই চলে, একইভাবে ইতিহাসও তার নিজের গতিতেই চলে। একই সত্যি বলেছেন যে আসলে যে উদ্দেশ্য নিয়ে এই মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিলেন, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছিলাম। যখনই দেখি যারা মুক্তিযুদ্ধ, যারা যেটা অ্যাচিভ করে, তারা নিজেরাই যদি সেটাকে ওন করে, আমি করেছি, এটা আমার অ্যাচিভমেন্ট, এটা করতে যায়, তখনই কিন্তু আসলে আমরা মূল জায়গা থেকে ফিরে আসি। আপনি দেখেন, স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগ সবসময় যেটা বলেছে, মুক্তিযুদ্ধ আমাদের নিজস্ব সম্পত্তি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা দেশকে স্বাধীন করেছি, এবং আলটিমেটলি কিন্তু ওরা মুক্তিযুদ্ধের স্পিরিটকে নষ্ট করে দিয়েছে এভাবেই। যেটা আমরা দেখেছি জুলাই আন্দোলনের পর কিছু জুলাই যোদ্ধা যখন বারবার বলেছিল আমরাই জুলাই যোদ্ধা, আমরাই জুলাইয়ে পরিবর্তন এনেছি। সত্যিকার অর্থে যারা আত্মত্যাগ করে তারা কিন্তু নিজেদের জন্য করে না, পরবর্তী প্রজন্মের জন্যই করে। এই জিনিসটা যখন মানুষের মধ্যে এই আত্ম অহমিকা চলে আসে, আপনি দেখেন যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা কিন্তু এই চিন্তা করেনি যে আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আমরা এটার ফ্যাসিলিটি এনজয় করবো। একইভাবে আপনি দেখেন জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে তাদের মধ্যে কিন্তু এটা ছিল না যে আমরা জুলাই আন্দোলনের পর বেনিফিশিয়ারি হব। বেনিফিশিয়ারি আসলে কারা হতে চায়? যারা সুবিধাবাদী, তারা আগেও সুবিধা নিয়েছে এবং একটা পট পরিবর্তনের পরেও ওরা ওদের খোলস পাল্টে আবার সুবিধা নিতে চায়। প্রকৃত অর্থে যারা যোদ্ধা, যারা আত্মত্যাগ করে, তারা কিন্তু সুবিধার জন্য করেনি এবং সুবিধা নিতেও চায় না। আপনি দেখেন ইতিহাসের কথা যখন এসেছে, সম্মানিত সহ আলোচক যে কথাটা বলেছেন যথার্থই বলেছেন, পাঠ্যপুস্তকে এই যে পরিবর্তনের হিড়িক। আমি বাংলাদেশ স্টাডিজ একটা কোর্স পড়াতাম, যেটা ধরেন গত 16-17 বছর ফ্যাসিস্টদের আমলে এই কোর্সটা ছিল, এবং এই কোর্সটা ডিজাইনই করা হয়েছিল যে ইতিহাস থেকে কিছু মানুষের নাম মুছে ফেলার জন্য। ওইখানে একটা চ্যাপ্টার ছিল, আমরা দুটো চ্যাপ্টার পড়াতে বাধ্য ছিলাম যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে পড়াতে হবে। আমি তখন কোর্স আউটলাইন যখন তৈরি হয়, আমি আর্গুমেন্টে গিয়েছিলাম আমরা অন্য অপশনটাও দেই, শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমরা পড়াবো, পাশাপাশি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা ফজলুল হক সহ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা বীর শ্রেষ্ঠ, বীর উত্তম সহ সেক্টর কমান্ডার ছিলেন, ওনাদের আলোচনা করি। উত্তরটা ছিল এমন, আপনি বেশি পাণ্ডিত্য দেখাতে আসবেন না, আপনাকে যেটা বলা হয়েছে চ্যাপ্টার দুটো এবং টোটাল 8 উইকস এই শেখ মুজিবুর রহমানকে নিয়ে পড়াতে হবে। ব্যাপারগুলো ছিল চাপিয়ে দেওয়া। মানুষ কিন্তু আপনি দেখেন যে প্রজন্ম গত 16-17 বছর এই বাংলাদেশ স্টাডিজ কোর্সটা আমরা পড়িয়েছি, আলটিমেটলি এই প্রজন্মই কিন্তু রিভলভ করেছে, এবং এই প্রজন্মই কিন্তু, কারণ আমি যতই চেষ্টা করি ইতিহাসকে ঘুরিয়ে পেঁচিয়ে আমার সাথে ব্যবহার করবে, কিন্তু এই প্রজন্ম, এখন যে আপকামিং প্রজন্ম আছে, ওরা কিন্তু সত্যটা সামহাও খুঁজে নেয়। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনি দেখেন, একবার আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ওপেন, ব্যাপারটা ছিল তুমি ইউ সিলেক্ট ইয়োর লিডার এবং তুমি এটাকে নিয়ে রাজনৈতিক দর্শন এবং ওনার স্ট্রেংথ গুলো দিয়ে লিখবা। আমি অবাক হয়েছি, ওই গ্রুপে ওই সময়ে 4টা স্টুডেন্ট গ্রুপ, একটা সেকশনের কথা বলছি,
ওরা সিলেক্ট করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। তা আমি অবাক হয়েছি, ওই সময় আমি বললাম তোমরা জানো যে আমি কিন্তু মোস্টলি এনকারেজ করেছি তখন যে তোমরা অন্য লিডারদের করো। আমি জানি যে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্ট্যাটাস দেওয়ার জন্য কিন্তু আমাকে শোকজ খেতে হয়েছে। এই কি অবস্থা আপনি দেখেন, স্টুডেন্টদের যখন সে ফ্রিডমটা দিয়েছি ওরা কিন্তু খুঁজে বের করে নিয়েছে। এবং আমি অবাক হয়েছে এমন কিছু তথ্য ওরা কোত্থেকে পেল, এগুলো পাঠ্যপুস্তকে ছিল না। আপনি দেখেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, নেতাজি সুভাষ বসুর এমন কিছু স্ট্রেংথ ছিল যেগুলো হয়তো আমি রাজনীতি বিজ্ঞানের একজন ছাত্র এবং শিক্ষক হিসাবে অনেক পাঠ্যপুস্তকে আমরা যেগুলো পড়ে শিখেছি, আমি অবাক হয়েছি অন্য ডিসিপ্লিনের একটা স্টুডেন্ট সে যখন লিখেছে এমন তথ্য সে কোত্থেকে পেয়েছে। কাজে আসলে ইতিহাস চাইলে আমি আমার প্রয়োজনে হয়তো মনে হয় আমি বদলে ফেলেছি, কিন্তু সেটা but সম্ভব সেটা সম্ভব হয় না। ধন্যবাদ আপনাকে জনাব আব্দুল তুষার। আজকে যখন ইতিহাস এবং রাজনীতি নিয়ে আপনি কথা বলছিলেন তখন মানে খবরের পাতার আরো একটি শিরোনাম আপনাকে পড়ে শোনাতে চাই। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেছেন নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। অর্থাৎ আজকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন সবাইকে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি, এটা রাষ্ট্রের সর্বোচ্চ আচার, সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছি আমাদের বীর শহীদদের প্রতি। আপনার ব্যাখ্যা জানতে চাবো এই যে রাজনৈতিক আচার দায়িত্বের মধ্যে। এটি একটি ডিসেপটিভ বক্তব্য এবং তাদের আচরণে যে একটি স্ববিরোধিতা আছে, এটা তার বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয় আচার বা দায়িত্ব পালন শুধুমাত্র উনি বিরোধী দলে এসেছেন, এখন নির্বাচিত হয়েছেন, সেই কারণে উনি পালন করবেন। এই আচারটি আমাদের জনগণের শ্রদ্ধা প্রকাশের একটি পদ্ধতি এবং এই দেশে যারা রাজনীতি করবেন তারা বাংলাদেশকে শ্রদ্ধা করবেন, বাংলাদেশের ফাউন্ডিং ফাদারদেরকে শ্রদ্ধা করবেন, বাংলাদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, যুদ্ধ করেছেন, তাদেরকে শ্রদ্ধা করবেন। এটা নৈতিক দায়িত্ব হিসেবে শুধুমাত্র উনি আজকে সংসদে গিয়েছেন বা তার দলবল গিয়েছে, উনি প্রধান বিরোধী দল সেই জন্য যাবেন। এর আগের বছর কি এটা সঠিক কাজ ছিল না? তার আগের বছর এটা কি এরকম যে আপনি নির্বাচিত হলে পালন করবেন আর নির্বাচিত না হলে করবেন না? ওনাদের এই আচরণের স্ববিরোধিতা তাদের দলের মধ্যে আছে, এখনো তারা ঠিক করতে পারেন নাই তারা আসলে কোন দেশে কি রাজনীতি করবেন। এই জন্যই তাদের মধ্যে এই স্ববিরোধিতা রয়েছে। তারা কিছুদিন আগে 21শে ফেব্রুয়ারিতে গিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন এবং ওই দিনটাকে আবার পবিত্র দিন বলেছেন। এই কয়েক বছর আগেও আমি শুনেছি তারা বলছেন যেগুলো অন ইসলামিক, এখানে মোমবাতি জ্বালানো হয়, এখানে ফুল দেওয়া হয়, এখানে কোনো কবর নাই, এই ধরনের বক্তব্য তাদের নেতাদের মুখে শুনেছি। আমি কিন্তু তাদের বিরোধী নই, আমি কেবলমাত্র ওনাদের কাজের যে অযৌক্তিকতা এই জায়গাগুলিকে নির্দেশ করছি এই জন্য যে তাদের উচিত বাংলাদেশে যেহেতু তারা রাজনীতি করেন, এই যে তাদের কথা এবং কাজ কিংবা কাজ এবং যুক্তির মধ্যে যে অমিল, এই অমিলটা তাদের দূর করা উচিত। আপনি দেখেন তার কথার মধ্যে তিনি বলছেন আমরা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি, এটা রাষ্ট্রের আচার। রাষ্ট্রের আচার এই জন্য কি ওইখানে অন্য সাধারণ মানুষেরা যে গিয়েছেন না, অনেকেই ফুল দিতে গিয়েছেন না, এমনি এমনি গিয়েছেন না? সারা বছর সেখানে লোকেরা যায়, তারা কি রাষ্ট্রের আচার পালন করতে যায় না? তারা তাদের শ্রদ্ধা নিবেদন করতে যায়, কারণ তারা মন থেকে শ্রদ্ধাটা তাদের আছে, তারা শ্রদ্ধা নিবেদন করতে এখানে যায়। উনি যেটা বললেন তাতে করে উনি পরিষ্কার করলেন যে এটা তার মন থেকে শ্রদ্ধা নিবেদন করার বিষয় না, এটা একটা দায়িত্ব, এটা একটা চাকরির মতো। উনি বিরোধী দলের নেতা হয়েছেন, রাষ্ট্রীয় আচার পালন করতে গেছেন, কালকে না থাকলে উনি যাবেন না। ব্যাপারটা কি এরকম? মানে ওনার প্রশ্নের যখন 21শে ফেব্রুয়ারির কথা বলা হয়েছিল, একই কথা বলেছেন, হ্যাঁ, একই রকম উত্তর হ্যাঁ, দিয়ে দিয়েছেন। কারণ ওনারা এখন ভাবছেন ওনারা বিরোধী দল হয়েছেন তাই রাষ্ট্রীয় আচার তাদের পালন করতে হবে। কিন্তু ওইখানে যারা যায় তারা সরকার বিরোধী দল হিসেবে যায় না, ওখানে যারা যায় তারা প্রকৃত অর্থে এই মুক্তিযুদ্ধের প্রতি, আমাদের বীর সেনানীদের প্রতি, আমাদের মুক্তিযোদ্ধা যারা প্রাণ দিয়েছেন এবং দেন নাই, যারা বিজয়ী হয়ে ফিরে এসেছেন, এই মুক্তিযুদ্ধে যারা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেন নাই কিন্তু যুদ্ধ করেছেন। বাংলাদেশে অসংখ্য নারী যুদ্ধ করেছেন, তাদের শরীর, তাদের মান সম্ভ্রম বিসর্জন দিতে হয়েছে, তাদের ইচ্ছার বিপরীতে তাদেরকে নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতন যারা নির্যাতিত হয়েছেন, এই শ্রদ্ধা তো তাদের প্রতিও, যে রিক্সাওয়ালা লুকিয়ে লুকিয়ে খাবার সরবরাহ করেছে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছদ্মবেশে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য পৌঁছে দিয়েছেন, সেই তরুণ ছেলেটি যে বিদেশে পড়াশোনার সুযোগ পেয়ে বিদেশে পড়াশোনা করতে না গিয়ে এইখানে প্রাণ দিয়েছে, আমি শহীদ রুমির কথা বলছি, সেই ছেলেটি শহীদ আজাদ, যার মা তার ছেলে ভাত খেতে চেয়েছিল, খেতে পারে নাই বলে, জীবনে কোনোদিন ভাত খান নাই এবং মাটিতে ঘুমিয়েছিল বলে জীবনে কোনোদিন খাটে ঘুমান নাই। এই শ্রদ্ধা কিন্তু তাদের সবার প্রতি। এই শ্রদ্ধা জানানোর জন্য কোনো দিনক্ষণ তারিখের প্রয়োজন হয় না, এই শ্রদ্ধা জানানোর জন্য কোনো পদ পদবীর প্রয়োজন হয় না, এই শ্রদ্ধা জানানোর জন্য সরকারি দল কিংবা বিরোধী দল হতে হয় না। বাংলাদেশের যে কোনো নাগরিক চাইলেই সেখানে শ্রদ্ধা নিবেদন করতে পারেন, কিন্তু দল হিসেবে তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করতেন না। কেন করতেন না? আর এখন দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব জনগণ তাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে, এটা জনগণ তাদের বাধ্য করেছে ওইখানে যাওয়ার জন্য।
এবং আজকে তারা স্বীকার করেছেন যে জনগণ আসলে কিসের পক্ষে, জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে, এবং তাদের যে দলীয় আচরণ ছিল সেই দলীয় আচরণ দীর্ঘ সময় ধরে মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করে না এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে নয়। এবং শুধু তাই না, এই তরুণ যারা জুলাইতে যুদ্ধ করেছেন তাদের মধ্যে পর্যন্ত মুক্তিযুদ্ধ সম্পর্কে সন্দেহ তৈরি করা, মুক্তিযুদ্ধ সম্পর্কে ভুল ইতিহাস, ভুল বক্তব্য তাদের মধ্যে সঞ্চারিত করা, এই কাজগুলির সঙ্গে তাদের কেউ কেউ জড়িত ছিলেন এবং আছেন। আমি মনে করি তাদের পরিষ্কারভাবে বলা উচিত যে এটা দায়িত্বের অংশ হিসেবে নয়, এটা তারা মনে করেন, তারা বিশ্বাস করেন যে ওইখানে তাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত। এটা যদি তারা বলতেন আমি খুশি হতাম, এবং এইখানে তাদের রাজনীতির যে ভ্রান্তি এটা দূর করা উচিত। আমি আপনাকে প্রশ্ন শোনাতে যাই, অন্তর্বর্তী সরকারকে 2019 পর্যন্ত রাখার স্ট্র্যাটেজি সাজিয়েছিল ডিপ স্টেট। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। এই মন্তব্য করেছেন তিনি, বলেছেন আমরা যখন সরকারের দায়িত্ব ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউট, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল, বলা হয়েছিল শেখ হাসিনা যে মেয়াদে আছে 2029 সাল পর্যন্ত সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব, এরকম অফার করা হয়েছিল জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। এই যে আজকের একটা গুরুত্বপূর্ণ দিনে, আজকে মহান স্বাধীনতা দিবসে এইরকম একটি তথ্য দেওয়া, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? তথ্য দিয়েছেন, আমি ধরে নিচ্ছি উনি সত্য কথা বলেছেন। যদি সত্য বলে থাকেন তাহলে দেখেন কি ভয়ঙ্কর এই সত্যটি। সেটি হচ্ছে যে প্রথমত উনি স্বীকার করলেন যে একটা ডিপ স্টেট আছে। তারা কারা? তারা রাষ্ট্রের গভীরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তি অথবা প্রতিষ্ঠান, যারা রাষ্ট্রকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে, যারা ঠিক করতে পারে কে কতদিন ক্ষমতায় থাকবে অথবা থাকবে না। এবং তারা তাদেরকে বলেছে যে 2029 পর্যন্ত তারা চাইলে থাকতে পারেন। নিশ্চয়ই চাইলে বা না চাইলে পেছনে কোনো শর্ত আছে, এটি একটি শর্তযুক্ত থাকার ব্যাপার ছিল। তা না হলে 2029 পর্যন্ত তারা থাকলেন না কেন? এরপরে কোন প্রশ্নটা ওঠে, হয় তারা নিজেরা ডিপ স্টেটের লোক অথবা ডিপ স্টেট তাদের লোক। কারণ ডিপ স্টেট তো আমার সাথে আপনার সাথে কথা বলে না, কথা বলেছে তাদের সঙ্গে। কাদের সঙ্গে? পুরো উপদেষ্টা মন্ডলীর সাথে, নাকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আরো কিছু বন্ধু বান্ধবের সাথে? যদি সেটাই হয়ে থাকে তাহলে এই তথ্য তিনি গোপনীয় রেখে দিয়েছিলেন কেন? রাষ্ট্রের মধ্যে কোনো অদৃশ্য রাষ্ট্র থাকা এটা রাষ্ট্রবিরোধী তৎপরতা। রাষ্ট্র হবে ট্রান্সপারেন্ট, রাষ্ট্র কে পরিচালনা করেন, কিভাবে পরিচালনা করে এটা জনগণ জানবে। তারা প্রত্যেক কথায় কথায় বলেছেন জনগণের অভিপ্রায়, তারা নাকি জনগণের অভিপ্রায়ে সবকিছু করেছেন, জনগণের অভিপ্রায়ে সরকার গঠিত হয়েছে, জনগণের অভিপ্রায়ে জুলাই সনদ হচ্ছে, জনগণের অভিপ্রায়ে, মানে এমন অবস্থা তারা তৈরি করেছিলেন যে জনগণের অভিপ্রায় তারা ঘুম থেকে উঠতেন, ঘুমাতেন, বাথরুমে যেতেন, সব জনগণের অভিপ্রায়। এই ডিপ স্টেটটা কার অভিপ্রায়? 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছে যারা, তাদেরকে। এটা কি জনগণের অভিপ্রায়? তার মানে উনি স্বীকার করলেন যে জনগণের অভিপ্রায় তাদের পেছনে ছিল না। কিছু মানুষ অথবা কিছু গোষ্ঠী অথবা কিছু স্বার্থান্বেষী মহল, যারা ডিপ স্টেট হিসেবে উনি নিজে উল্লেখ করেছেন, তাদের অভিপ্রায়ের উপরে তাদের থাকা না থাকা নির্ভর করেছে। এবং এই বিষয়টি অত্যন্ত, আমি মনে করি যে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এইটা তাকে পরিষ্কারভাবে খোলাসাভাবে বলতে হবে কারা সেই ডিপ স্টেট। রাষ্ট্রের ভেতরে লুকিয়ে থেকে আমাদের মতো সাধারণ জনগণের জীবনকে কেউ নিয়ন্ত্রণ করে, যারা কেউ যদি করে অথবা চেষ্টা করে, আমরা জনগণ হিসেবে এই প্রশ্নের উত্তর চাই। তিনি তো এটা লুকিয়ে রাখতে পারেন না, তিনি আমাদের কাছ থেকে এটা লুকিয়ে রাখবেন কেন? তিনি না বলেছেন, তারা না বলেছেন তারা জনগণের অভিপ্রায় উপদেষ্টা। এইটা হচ্ছে একটা। আরেকটা জিনিস দেখেন, তিনি একটা শপথ গ্রহণকারী উপদেষ্টা, তিনি এই সরকারের মধ্যে ছিলেন। এই সরকারের মধ্যে কিছু লোককে বা পুরো সরকারকে কেউ বলছে যে আপনারা চাইলে থাকতে পারেন অথবা আপনারা এইটা করলে এটা হবে, এই কথাগুলি তাদেরকে যে বলা হচ্ছে, তার মানে তারা তো আসলে নিরপেক্ষ, অন্তর্বর্তী, তত্ত্বাবধায়ক, আমাদের স্বার্থ দেখার বিষয়ের সঙ্গে তারা সংশ্লিষ্ট ছিলেন না, তারা অনুগ্রহভাজন ছিলেন। তার মানে কিভাবে তারা এই প্রস্তাবটা করতে পারবেন? কে বা কারা যারা তাদেরকে বলতে পারে যে 2029 পর্যন্ত থাকতে পারবেন, তার মানে তারা তাদের অনুগ্রহে ছিলেন এতদিন, এবং তারাই চান নাই বলে নিশ্চয়ই তারা 2029 পর্যন্ত থাকতে পারেন নাই, অথবা তাদের সঙ্গে ইয়াস নো কিছু একটা হয়েছে সেই কারণে থাকতে পারেন নাই। কি অদ্ভুত একটা কথা তিনি এখানে এসে বলেছেন। কথায় কথায় মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করেন, কথায় কথায় সংবিধান নিয়ে প্রশ্ন করেন, কথায় কথায় বলেন এই সংবিধান অন্যরা লিখে দিয়েছে, কথায় কথায় মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দের সততাকে নিয়ে প্রশ্ন করেন, মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দের অস্তিত্বকে নিয়ে প্রশ্ন করেন, কথায় কথায় বিএনপিকে গালি দেন, অন্যান্য দলকে গালি দেন। কিন্তু কই ডিপ স্টেটের বিরুদ্ধে তো একটা কথা বলেন নাই নির্বাচনের আগে। কেন? আপনারা জনগণের স্বার্থ দেখার কথা ছিল, আপনারা বলেছেন আপনারাই জনগণ, আপনারা বলেছেন আপনারাই জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব করেন। এই ডিপ স্টেট আছে এই কথা কি জুলাইয়ের শহীদরা জানতো? এই জুলাই শহীদরা কি তাহলে ডিপ স্টেটের ইচ্ছা বা ডিপ স্টেটের আগ্রহে প্রাণ দিয়েছে? এই প্রশ্নগুলি কি ভয়ঙ্কর, এবং এই প্রশ্নগুলি তার এই বক্তব্যের মধ্যে দিয়ে উত্থাপিত হবে হয়েছে। তাহলে এই প্রশ্নগুলি যদি উত্থাপিত হয়, এই প্রশ্নগুলির উত্তর তার দেওয়া উচিত। কিন্তু আমি আপনাকে এই অনুষ্ঠানে বলি, তারা এই প্রশ্ন উত্তর দিবেন না। তারা এখন বসে বসে আবার তাদের সাথে কথা বলবেন যে 2029 পর্যন্ত রাখতে চেয়েছিলেন, রাখলেন না কেন? তাহলে যেহেতু রাখেন নাই, তাহলে একটু 2035 পর্যন্ত একটু চিন্তা করেন। এই তথ্য লুকিয়ে রাখা আমি মনে করি রাষ্ট্র বিরোধী একটি তৎপরতা। এই তথ্য তিনি লুকিয়ে রাখতে পারেন না। রাষ্ট্রের অভ্যন্তরে লুকিয়ে থেকে যারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, তারা জনগণের বিরোধিতা করে, তারা